ইছামতি নদী খনন করা হোক, এটা আমি এবং পাবনাবাসী সবাই চাইতো, কিন্তু নদীটি এভাবে খনন করা হোক এটা হয়তো অনেকেই চায়নি। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিএস ম্যাপ অনুসারে নদী খনন প্রক্রিয়া। সিএস ম্যাপ অনুসারে নদী খনন করতে গিয়ে দেখা গেল এসএ এবং আরএস রেকর্ড অনুসারে যারা জমি কিনেছিল বা জমির উপর বাড়ি করেছিল, তাদের সেই জমি এবং বাড়ি কোনোটাই কিন্তু বৈধ থাকছে না। কেননা এসএ এবং আরএসকে অযোগ্য বা অবিবেচিত বলে এখানে গণ্য করা হয়েছে, যেহেতু সিএসএ এখানে নদী ছিল। পরবর্তীতে যে জমি কিনে বাড়ি করেছে তার হয়তো আগের মালিক সেই নদীর জমিটাকে রেকর্ড করেছিল সরকারি দপ্তরকে টাকা খাইয়ে বা যাকেই যেভাবেই হোক সিস্টেম করে, হয়তো বা সে রেকর্ড করে নিয়েছিল ওই সময়, এসে বা আরএস রেকর্ড করে নিয়েছিল। এখন নতুন করে যারা জমিগুলো এই নদীর দুই পাশে কিনেছে, শহরের মধ্যে হোক গ্রামে হোক, যারা নদীর দুই পাশে জায়গাগুলো কিনেছে, তারা কিন্তু জমি রেজিস্ট্রির সময় তারা সর্বোচ্চ এসএ রেকর্ড পর্যন্ত হয়তো ফলো করেছে যে এসএ রেকর্ড থেকে আমার জায়গাটা ক্লিয়ার আছে কিনা। আর ডিএস বা সিএস এই রেকর্ড অনুসারে কিন্তু আপনার সেটেলমেন্ট অফিস বলেন, সাব রেজিস্ট্রার অফিস বলেন, যেই অফিসেই বলেন, এত তথ্য কিন্তু এখানে পাওয়া যায় না, যেহেতু অনেক আগের রেকর্ড, এখানে কিন্তু এত তথ্য কিন্তু পাওয়া যায় না। তাহলে আমার মনে হয় কি সরকারের উচিত ছিল যারা সিএস বা সিএসের পরে যারা আরএস এবং এসএ অনুসারে জমি কিনে বাড়ি করেছিল, তাদের ন্যূনতম কিছুটা ক্ষতিপূরণ দিয়ে দেওয়া, যেন তারা বাস্তব ভিটাহীন না হয়ে পড়ে। কেননা পাবনা শহরে অনেক লোক আছে যারা হয়তো চাকরি থেকে রিটায়ার করে যা টাকা পেয়েছিল পুরোটা দিয়ে জমি কিনে বাড়ি করেছিল। এখন সেই বাড়িটা বা সেই জমিটা যদি তাদের হারায়া যায়, তাহলে তাদের কি অবস্থা হতে পারে? তারা তো একদম শেষ, নিঃস্ব হয়ে গিয়েছে। আর গ্রামের মানুষের যদি কথা বলেন, তারা অনেকেই আছে এরকম, হয়তো বা 2, 4, 10 বছর আগে যে জমিটা কিনেছে, সেই জমিটা কিন্তু এসএ এবং আরএস রেকর্ডের উপর ভিত্তি করে জমিটা কিনেছে। এখন সে হয়তো বিদেশে গিয়ে হোক অথবা দেশে যে কোনো কর্ম করে হোক, সে হয়তো জায়গাটা কিনেছে। সেই জায়গাটা সে যদি এই সময় হারায় ফেলে এবং তার বয়সও নাই যে কর্ম করে সে আর জায়গাটা কিনবে, তার মানে সে কিন্তু একদম বাস্তবিকহীন হয়ে গেল। তাহলে এই সিদ্ধান্তটা সরকার কিভাবে নিল আমি জানি না। তারপরে দেখেন, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু একটা ফসলি জমি। এই ফসলি জমির যে মালিকটা, এখানে কিন্তু একটা লিচুর বাগান ছিল। এই লিচুর বাগানটা পুরাটা কিন্তু নষ্ট করে দিয়ে নদীর মাটি কিন্তু এখানে রাখা হলো। বিনিময়ে এই যে এই জমির মালিক কোনো ক্ষতিপূরণ কিন্তু পাইল না। অথচ আবার দেখেন, এই জমি এই মাটিটা যে ফেলে রাখা হয়েছে, এই মাটিটা যে কবে সরাবে সেটারও কিন্তু কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসতেছে না। এতে কি হচ্ছে, সেই মালিক, সেই জমির মালিকটা লিচুর বাগানটা তো হারাইলো, এই মাটিটা যে কবে সরাবে তারও কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার দেয়নি বা সেনাবাহিনীর পক্ষ থেকে আসে নাই। এতে কি হচ্ছে, এই জমিটার কিন্তু সে কোনো ধরনের কাজে লাগাতে পারছে না, এইভাবেই পড়ে আছে। তো আমার মনে হয় এখানে সরকার কিছুটা ক্ষতিপূরণ কিন্তু জনগণের দিতে পারতো। কেননা তারা কিন্তু খাজনা খারিজ করে সরকারকে কিন্তু ট্যাক্স দিয়েই সেই জায়গাটাতে বসত করতেছিল। তারপরে আসা হচ্ছে নদীর পাইলিংয়ের বিষয়টা। নদী যেভাবে কাটা হচ্ছে, এতে করে যদি পাইলিং করা না হয়, তাহলে সামনের বর্ষা মৌসুমেই দুই পার কিন্তু ভেঙে একদম নদীতে চলে যাবে। এতে করে নদীর দুই পাশে যাদের বাড়িঘর আছে বা জমিজাটি আছে, তাদের পুরাটা কিন্তু নদী ভাঙনের শিকার হবে। এতে করে এখন যদি তারা ঘর বাড়ি বা জমিজাটি ভেঙে নাও দেয় বা কেটে নাও নিয়ে যায়, তারপরেও কিন্তু 2-4 বছরের মধ্যে বৃষ্টি বাদলে প্রত্যেকটা জমি, প্রত্যেকটা বাড়ি কিন্তু ওই নদীতে ভেঙে চলে যাবে। এখনও বৃষ্টিই হয় না এই মৌসুমে, এখনও হয়তো 2-3 দিন বৃষ্টি হয়েছে এই চৈত্র বৈশাখ মাসে। এই সময়ের মধ্যেই কিন্তু নদীতে অলরেডি দুই পার ভেঙে চুরমার হয়ে গেছে কিছু কিছু জায়গাতে। তো এখন বিষয়টা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জনগণকে এই নিশ্চয়তা দেওয়া হয় নাই যে নদীর দুই পাশে পাইলিং করা হবে কিনা। তো এই বিষয়টা নিয়ে কিন্তু জনগণ খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, বিশেষ করে নদীর দুই পাড়ের জনগণ। আমার মধ্যে আরেকটা প্রশ্ন কাজ করে, সেটা হচ্ছে নদী বাঁচাতে গিয়ে আমরা কি আমাদের হাজার হাজার একর জমি নষ্ট করে ফেললাম না? নদী খনন করতে গিয়ে কিন্তু সব জায়গায় মাটি উঠতেছে না, বেশিরভাগ জায়গাতে বালি উঠতেছে। এই বালিগুলো কিন্তু এই নদীর দুই পাশের যে জমিগুলো আছে এগুলোতে কিন্তু ফেলা হচ্ছে। কয়েকদিন আগেও এইসব জমিতে কিন্তু ফসল উৎপন্ন হতো, শাকসবজি উৎপাদন হতো। এই বালিগুলো যখন এই জমিতে পড়বে, তখন কিন্তু এই জমি উর্বরতা হারাবে। এতে করে কিন্তু ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। এতে করে আমাদের এলাকায় শাকসবজির সংকট বা খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আমার মনে হয়। আরেকটা কথা চিন্তা করেন, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু নদীর দুই পাশে প্রচুর পরিমাণে গাছ ছিল। যেখানে নদী ছিল দুই পাশেই প্রচুর পরিমাণে গাছ ছিল। এই গাছগুলো লক্ষ লক্ষ গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে। এই মাটিগুলো ফেলার কারণে কিন্তু আরও গাছ কেটে ফেলা হয়েছে। তাহলে এই গাছগুলো কাটার ফলে আমাদের পরিবেশের উপর মারাত্মক একটা বিরূপ প্রভাব পড়বে। অলরেডি কিন্তু আমাদের বাড়িসহ আশেপাশের যাদের বাড়ি আছে নদীর দুই পাশে, তাদের বাড়ির তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। এবং ফাঁকা জায়গা হওয়ার কারণে যখন ঝড় বৃষ্টির দিন হবে, এখানে প্রচুর পরিমাণে বাতাস হবে, যার কারণে এই ঝড় আমাদের এই যাদের টিনের ঘর আছে, এই টিনের ঘরগুলো এই বাতাস ঠেকাতে পারবে কিনা আমার তো মনে হয় না যে এত তীব্র বাতাস এই ঘরগুলো ঠেকাতে পারবে। এতে করে কিন্তু ঝড়ের ব্যাপকতা বেড়ে যাবে।